তো এখন আমরা ভেক্টরের বহুভুজ সূত্র দেখব। ভেক্টরের বহুভুজ সূত্র আসলে কি মিন করে আগে আমরা একটু দেখে আসি। ভেক্টরের বহুভুজ সূত্র, ভেক্টরের বহুভুজ সূত্র আসলে দুইয়ের অধিক ভেক্টরের জন্য খাটে। দুইয়ের অধিক ভেক্টরের জন্য। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা ত্রিভুজ সূত্রের একটা মানে এক্সটেনশন। সো ত্রিভুজ সূত্রের এক্সটেনশন। ঠিক আছে, এই দুইটা জিনিস আসলে জানলেই চলে। ধরো দুইটা তিনটা ভেক্টর ক্রিয়াশীল এভাবে ত্রিভুজ সূত্রের মতোই, এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর। তাহলে বেসিক্যালি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আমাদের দরকার লব্ধি বের করা। লব্ধি মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে দেখো আমি লব্ধি কিভাবে বের করব। এ আর সি লব্ধি বের করব, এ আর সি এর লব্ধি, এ আর সি এর, এ আর বি এর লব্ধি। তাহলে এখানে এটা কি হচ্ছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর এন্ড এটা যদি হয় তাহলে দেখো আবার সি এর সাথে যদি আমি এটা লব্ধি করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এইটা এবং এটা যোগ হয়ে যাবে। দেন এখানে আমি লিখতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। সো এটাই হইলো লব্ধি। তার মানে একাধিক ভেক্টরের মানে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির ক্ষেত্রে আমাদের বহুভুজ ভেক্টরের বহুভুজ সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাই আসলে আমাদের ত্রিভুজ সূত্র থেকে এসে দুইয়ের অধিক ভেক্টরের জন্য আমরা খাটাইতে পারি। ত্রিভুজ সূত্রেরই একটা বড় ভার্সন আমরা বলতে পারি। সো সো তাইলে আমার একাধিক এমনকি এই সূত্রের জন্য যে জিনিসটা খাটে সেটা হচ্ছে যে একই সময় দুটো ভেক্টর ক্রিয়াশীল থাকা লাগবে না। ত্রিভুজ সূত্রে যেভাবে অ্যাপ্লিকেশন হয় ঠিক ওইরকম ভাবেই হচ্ছে আমরা এই সূত্রটা ওইরকম ভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাইলে চলো আমরা ভেক্টরের বহুভুজ সূত্র সম্পর্কে একটু জানতে পারলাম। এখন আগের কোয়েশ্চেনটা একটু সলভ করি। সো বেসিক্যালি তোমরা আগে এই কোয়েশ্চেনটা একটু পজ করে সলভ করো, দেন আমি হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করে দেবো। ঠিক আছে? ট্রাই করো যে এই কোয়েশ্চেনটা সলভ করার। দেন আমি তো আছি, আমি হচ্ছে যে এটা সলিউশন করে দেব। ওকে? তো কি বলতেছে? একটি খোলা মাঠে একজন মোটরসাইকেল আরোহী চিত্রে দেখানো পথ অনুসারে আগাচ্ছে। সে প্রতি ৫০-৫০০ মিটার আগানোর পর কি করে ৬০ ডিগ্রি কেমন করে বামে বাঁক নেয়? মানে ৬০ ডিগ্রি কোণ করে বাঁক নেয় আরকি। ৬০ ডিগ্রি কোণ করে বাঁক নেয়। এখানে এটা কোণ হবে। ৬০ ডিগ্রি কোণ করে বাঁক নেয়। তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম বাঁক নেওয়ার সময় সরণ ও দূরত্বের মান নির্ণয় কর। তৃতীয়, আচ্ছা। সো তার স্টার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট করবে। সো এইখান থেকে গেল এই ১ বাঁক, ২ বাঁক, ৩ বাঁক। তৃতীয় বাঁক, তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম বাঁক নেওয়ার সময় সরণ এবং দূরত্বের মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে। তৃতীয় বাঁক যখন নেবে তখন তার এই হবে। মানে ৩ নাম্বার বাঁকটা যখন নিচ্ছে। তো দেখো এদিকে কি ঘটনা ঘটে। আমি এই তৃতীয় বাঁক পর্যন্ত আমরা বের করি। এই যে দেখো, এই ফার্স্ট, আচ্ছা আমি এটা বড় করেই আঁকি। এরপরে এই হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট বাঁক। এরপরে এটা হচ্ছে সেকেন্ড এন্ড এটা হলো থার্ড। ঠিক আছে? তাহলে আমি এখন ভেক্টরের মধ্যবর্তী কোণগুলা বের করব। তো এই কোণটা দেয়া আছে ৬০ ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইটা আমার ৫০০ মিটার, এটাও তো ৫০০ মিটার, ৬০ ডিগ্রি। সো এরপরে কি আছে? এরপরে দেখো এটাও ৫০০ মিটার, এটাও কি আমার? এটাও কিন্তু ৬০ ডিগ্রি। আবার এটাও কি? এটাও ৬০ ডিগ্রি। সো আল্টিমেটলি দেখো তুমি এ ভেক্টর নিলা, এটা বি ভেক্টর। সো লব্ধিটা আসলে কোনটা?
লব্ধি হয়ে যাবে এই যে এটা। অন্য আরেকটা কালার দিয়ে দেখাই, সবুজ। সো এটা হলো প্রথম ক্ষেত্রে, ধরো S1, S1, এরপরে তোমার লব্ধি হবে, পরবর্তী লব্ধি হবে এটা S2, S2। বেসিক্যালি তুমি S2 বের করবা, কিভাবে বের করবা দেখো। সো কিভাবে বের করব আমরা, সেই জিনিসটাই হলো যে এইদিকে দেখাবো। প্রথমে আমি S1 বের করি। S1 লব্ধি কি এটা না? সো S1 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 500 স্কোয়ার প্লাস 500 স্কোয়ার প্লাস 2 ইন্টু 500 ইন্টু 500 ইন্টু কি হবে cos 60 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে দেখো, 500 500 500, আর এদিকে cos 60 মানে হাফ, এটা কাটা যায়, তিনটা 500। সো এইখানে আসবে 3√3 ইন্টু 500 মানে 500√3। এরপরে দেখো, এরপরে তাদের এই মধ্যবর্তী কোণটা কত আসতেছে। এরপরে তোমার এই জায়গায় কিন্তু এই এর সাথে এর অ্যাঙ্গেলটা তোমার বের করা লাগবে। এই জায়গায় একটু কাহিনী আছে, এই যে দেখো এই, এটা কি, আমার তো এখানে মধ্যবর্তী কোণ এবার হচ্ছে সে এভাবে চলে গেছে, রাইট? এটা তোমার S1, এটা আমার বের করা লাগবে। এই মধ্যবর্তী কোণটা কিন্তু তোমার বের করা লাগবে। একটু চিন্তা ভাবনা করো, এই মধ্যবর্তী কোণটা এখন আমাকে বের করা লাগবে। তাহলে আমার কি এই দিকের কোণটা বের করা দরকার, অন্য কালার দিয়ে দেখাই। এই দিকের কোণটা বের করা দরকার। এই কোণটা কি, এই দিকের কোণটা যদি আমার θ1 হয়, এদিকের কোণটা θ2। এখন দেখো দুইটা θ1 ইজ ইকুয়াল টু θ2 হবে কেন? কারণ তাদের ভেক্টরের মান সমান এবং লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাইলে θ2 হবে এখানে কত, 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি হবে। সো দেখো আমি সমান্তরালে এটাকে এদিকে স্থানান্তর করলাম, তাহলে এই কোণটাও কি 30 ডিগ্রি। তাহলে এখন কি হয়ে গেল, এখন এটা এটা কিন্তু পরস্পর 60-30 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই কোণটা এখন এখান থেকে তোমার কত বের হবে, আগে ছিল মানে 30, এখন সেটা হয়ে গেল কত। সো S2 এই কেসে হয়ে গেল, S2 এর ভ্যালু স্কোয়ার রুট, তোমার এখানে S1 এর ভ্যালু ছিল √3 500 স্কোয়ার প্লাস 500 স্কোয়ার। তাইলে তোমার দেখো কত আসতেছে, 4 ইন্টু না 3 ইন্টু 500 স্কোয়ার প্লাস 500 স্কোয়ার। সো 3 and 4, তাহলে 2 ইন্টু 500, তাহলে 1000 আসতেছে, 1000 সামথিং। ঠিক আছে, 1000 সামথিং আসতেছে। সো বা এটাকে এভাবে না করে আমরা হচ্ছে এটাকে উপাংশ দিয়েও করতে পারি। সো একটু চিন্তা করি যে ধরো এই হইলো এক প্রথমবার, এই হচ্ছে দ্বিতীয়বার, মানে এই হলো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এই হইলো তৃতীয় ভাগ, তৃতীয় ভাগের ক্ষেত্রে এই জায়গায় যাবে তৃতীয় ভাগ, ঠিক আছে? এই হলো তৃতীয় ভাগ। ওকে, ঠিক আছে, ফাইন। তাইলে দেখো এই বরাবর আসতেছে, আমরা কোনগুলো একটু হিসাব করে নেই, এই এন্ড এই, এটা তো আর আমরা বেশি দূর দেখাইতে পারছি না, ঠিক আছে? তাইলে দেখো এই কোণগুলা হচ্ছে, এটা হলো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এন্ড এটাও হচ্ছে যে 60 ডিগ্রি। সো বেসিক্যালি এটা 500 মিটার, এটাও 500 মিটার, আচ্ছা এটা তো 500 মিটার না, এটা 500 মিটার, এটা 500 মিটার, এন্ড এটা 500 মিটার। সো দেখো, তো টোটাল কি পরিমাণ, প্রথমে এখানে বলা হয়েছে দেখো, অষ্টম ভাগ নেওয়ার সময় সরণ এবং দূরত্বের মান, তৃতীয় ষষ্ঠ অষ্টম ভাগ নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? তৃতীয় তৃতীয়
ষষ্ঠ ও অষ্টম বার নেওয়ার ক্ষেত্রে। সো থার্ডের ক্ষেত্রে মানে থার্ড তৃতীয়বার যখন নিচ্ছে তখন আমার কিন্তু সরণ আসছে 1000 1000 মিটার। তুমি ষষ্ঠবারেরটা বের করবা যখন এদিকে আসে। ষষ্ঠবারের ক্ষেত্রে কি সরণ শূন্য না? সরণ কিন্তু শূন্য। অষ্টম বারে কি হবে? অষ্টম বারে এদিকে আসবে। তাহলে দেখো আমি আবার এদিকে একটু বলি। এই এই যে দেখো, ওকে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে এক মানে একবার বাঁক নেয়, এই দিকে একবার দুইবার, এই জায়গায় নিবে তিনবার, তারপরে এই জায়গায় নিবে চারবার, এই জায়গায় পাঁচবার, এই জায়গায় ছয়বার। তাহলে বেসিক্যালি কি ঘটতেছে এদিকে কাহিনী, এইদিকে হচ্ছে তিনবার, চার পাঁচ, এদিকে ছয়বার, এইদিকে আটবার। তাহলে এই জায়গায় দেখো এদিকে কি আসে। তাইলে থার্ড বার যখন নেয় তখন সরণ আসবে কত? তখন সরণ আসবে কত আসবে? 1000 মিটার। সিক্সথ বার যখন নেয় তখন সরণ আসতেছে শূন্য। এইটথ বার যখন নেয় তখন সরণ আসবে 500√3 মিটার। তো মিলিয়ে দেখো। আর টোটাল 8 বার ঘূর্ণনের ফলে দূরত্ব কত হবে? 8 ইন্টু 500, তার মানে 4000 মিটার। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এটা ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল, এন্ড আমরা এখানে বহুভুজ সূত্র অ্যাপ্লাই করেছি। তো পরবর্তী কোয়েশ্চেনের দিকে আমরা যাই। একটি সুষম ষড়ভুজের এটি ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে অপর একটি কৌণিক বিন্দুগুলোর সংযোজক সরলরেখা বরাবর যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন ও 5 নিউটন বল ক্রিয়ারত আছে। বলগুলোর লব্ধি নির্ণয় করতে হবে। ঠিক আছে? বলগুলার লব্ধি নির্ণয় করব আমরা। সো চলো আমরা বলগুলার লব্ধি নির্ণয় করি। একটি সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে অপর একটি কৌণিক বিন্দু সংযোজক সরলরেখা বরাবর। তাহলে আমরা আগে ষড়ভুজটা আঁকি। ষড়ভুজটা হচ্ছে এরকম, 1 2, দুইটা বাহু, তিনটা বাহু, 4 5 6। ওকে? তো এদের কি বরাবর? এদের কৌণিক বিন্দু বরাবর, কৌণিক বিন্দুগুলো সংযোজক সরলরেখা বরাবর এত নিউটন বলগুলা ক্রিয়ারত আছে। কৌণিক বিন্দুর সংযোজক সরলরেখা বরাবর কিন্তু। তাহলে এগুলা কিভাবে ক্রিয়াশীল থাকবে একটু চিন্তা করো তো তোমরা। চিন্তা করে জানাও। সো এই জিনিসগুলো যেভাবে ক্রিয়াশীল থাকবে সেগুলো হচ্ছে, দেখো একটু চিন্তা করো যে কিভাবে ক্রিয়াশীল থাকলে এই যে লব্ধিগুলো আমরা বের করতে পারবো। আদারওয়াইজ বের করতে পারবো না। সব ক্ষেত্রে কিন্তু লব্ধি বের করা মানে ইজিলি বের করা যাবে না। আমরা যখন আরো উপাংশ শিখবো তখন হচ্ছে এই লব্ধিগুলো আরো ইজিলি বের করতে পারবো। বুঝতে পারছি? তাহলে দেখো প্রত্যেকটা মানে যেখান থেকে স্টার্ট হইছে, আমি এখানে ষড়ভুজের দিক সহ দেখাই ফেলছি। এটা আসলে এভাবে দিক দেখানোটা ঠিক হয় নাই। আচ্ছা, সো এই দিকে কাজ করতেছে 1 নিউটন। এরপরে দেখো এই দিকে কাজ করবে কে? এদিকে 1 নিউটন। এই দিকে কাজ করবে 2 নিউটন, এইদিকে 3 নিউটন, এদিকে 4 নিউটন। ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে যে সবগুলা কাজ করতেছে। তাহলে দেখো সুষম পঞ্চভুজ বলা হইছে। সুষম পঞ্চভুজ কিন্তু। সুষম পঞ্চভুজ। কৌণিক বিন্দুগুলো সংযোজক সরলরেখা। তাইলে আমি এদিকে লিখি যে এই বরাবর 1 নিউটন, এই বরাবর কত নিউটন? 2 নিউটন, এই বরাবর কত নিউটন? 3 নিউটন, এই বরাবর 4 নিউটন এবং এই বরাবর 5 নিউটন। তাহলে এই হচ্ছে 5টা ডিরেকশনে 5 নিউটন বল ক্রিয়াশীল। তাইলে তুমি এটাকে কিভাবে মানে বলগুলার লব্ধি তুমি বের করবা? সো এই এই যে পঞ্চভুজের ক্ষেত্রে এই যে বহুভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা যেই জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে উপাংশ সূত্র অ্যাপ্লাই করে এগুলা সলভ করব। আদারওয়াইজ আমাদের অনেক বেশি জটিল হয়ে যাবে এই ম্যাথগুলা করতে গেলে। ঠিক আছে? এটা হচ্ছে 5 নিউটন।
4 নিউটন 5 নিউটন। ঠিক আছে, তাইলে দেখো প্রত্যেকটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি করে কিন্তু কোণ উৎপন্ন করবে। সুষম ষড়ভুজ বলা হয়েছে কিন্তু 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো প্রত্যেকটা একটা কৌণিক বিন্দু কিন্তু 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা তোমরা কিন্তু অলরেডি জানো। এই যে এই কৌণিক বিন্দুগুলো 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে বলগুলোর লোভ দিয়ে আমরা এভাবে বের করব। সো এইটা আমরা উপাংশ সূত্র দিয়ে পরবর্তীতে সলভ করব। দেন আমরা আসি যে আরেকটা ফেমাস কোয়েশ্চেন আমাদের, যে এ ভেক্টর ক্রিয়া করলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ও এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই ভেক্টর দুটি কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি স্কয়ার রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, কিভাবে ক্রিয়া করলে। সো চলো আমরা দেখি যে কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি এটা হবে। সো আমরা কি করব, আমরা ধরে নেই এটা হইলো পি ভেক্টর, পি ভেক্টর, এটা হইলো কিউ ভেক্টর। ঠিক আছে, তাইলে পি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর কিউ ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে পি ভেক্টরের মান, পি ভেক্টরের মানের স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কজ আলফা, এবং বি ভেক্টরের মানে কিউ ভেক্টরের, কিউ স্কয়ার ভেক্টরের মান কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab কজ আলফা। এখন এই যে দুইটা ভেক্টর কিভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি এটা হবে, তাহলে আমি লিখতে পারি যে কিভাবে ক্রিয়া করলে, আমরা তো জানি না কিভাবে ক্রিয়া করলে এই জিনিসটা ঘটবে। তাইলে আমরা বলি যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এখন তাদের মান বের করব, তাইলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। সো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ থিটা ইজ ইকুয়াল টু, এই যে আর এর ভ্যালু কি আসবে, আর এর ভ্যালু আসবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তুমি দেখো এখানে জিনিসগুলো আসলে কিভাবে খাটে, এই জায়গায় কিভাবে খাটাবো আমরা এই জিনিসগুলোকে। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে দেখো, পি স্কয়ার কিউ স্কয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, এইটা প্লাস এইটা লিখতে পারি। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান কত আসবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে দেখো এখানে থাকতেছি কি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, যেগুলো থাকুক পি কিউ থাকুক, কস থিটা ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো দুইটা থেকে একটা যদি চলে যায়, মানে এখান থেকে দুইটা থেকে একটা চলে গেলে এখানে থাকবে কি, একটা থাকবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2pq কস থিটা ইজ ইকুয়াল টু, ওই পাশ থেকে এদিকে আসছে 0 আসবে। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কিভাবে ইকুয়ালাইজ করতে পারি। ওকে, তো এগুলার হলো যে এখন মান মান নিয়ে আমাদের কনসিডার করা লাগবে। ওকে, তাইলে এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকুক, যে আসলে এ প্লাস বি এটার মান এবং এ মাইনাস বি তারা কিভাবে ক্রিয়া করলে, তাদের লব্ধির মান, ধরো এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এটা হইলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর থিটা, তাদের কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান কি হবে, স্কয়ার রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার মান এবং এটার মান আমরা এগুলো স্কয়ার রুট করে দেখি, আর আরেকটা মেথডে আমরা অ্যাপ্লাই করে দেখি। সো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, এটার স্কয়ার এটার স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কস থিটা, কস থিটা মানে এটার স্কয়ার, আচ্ছা আলফা দিলাম, প্লাস এটার স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab কজ আলফা। ওকে ফাইন, দেন প্লাস 2a মানে এর মান আমরা কি লিখবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দিব। ঠিক আছে, সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমাকে এখানে আসলে ডট প্রোডাক্ট নামের আরেকটা নতুন জিনিস
ইউজ করতে হবে। সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এরপরে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা আমরা পেয়ে যাব। সো এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা কিভাবে করব, এখানে কিন্তু এই গুণটা এগুলো আসলে ডট গুণন। সো বেসিক্যালি আমার এখানে হয় কি, এটা ক্যান্সেল আউট হচ্ছে, এখান থেকে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো এরপরে আমরা যে জিনিসটার সম্মুখীন হই সেইটা ক্যালকুলেশন করে আমাদেরকে হচ্ছে মান বের করা লাগবে যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। সো এটা আমরা পরবর্তীতে মানে নেক্সট ক্লাসে এটা ট্রাই করব। কারণ কেন ট্রাই করব, কারণ এখানে নতুন একটা টপিক লাগবে। নতুন টপিকটা কি ছিল? নতুন টপিক হচ্ছে ডট গুণন। ওকে, তো নতুন টপিক আমরা পরে এরপর এটা সলভ করি। এটা কিন্তু আমি সলভ করতে পারবো এখন, কিন্তু করাচ্ছি না কারণ ওই জিনিসটা আমরা এখনো সলভ করি নাই। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা এখন আমি সলভ করাতে চাচ্ছি না। চলো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখে আজকের ক্লাস এদিকে শেষ করে দেব। সো আজকে এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ থ্রি ভেক্টরস ও এ, ও বি অ্যান্ড ও সি শোন ইন দ্য রেডিয়াস অফ সার্কেল আর। সো বেসিক্যালি এইখানে কি বলতে চাচ্ছে, এ ও এ ও এ ভেক্টর এর মান ইজ ইকুয়াল টু ও বি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু ও সি ভেক্টরের মান কি হবে, আর হবে। আচ্ছা, তাহলে আমরা ও এ এবং ও এ প্লাস ও এ প্লাস ও সি এইটার যদি ভ্যালু বের করি তাহলে কি আসে? এটার যদি ভ্যালু বের করি, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তারপর এটা তো 90, তাহলে এখানে আসতেছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কত আসে? আর রুট টু। এখন দেখো আমি এরপরে কি করব, ও বি প্লাস ও এ প্লাস ও সি, এটা আমি যোগ করে দেবো, সুন্দর করে এটা করে দেবো। তাহলে দেখো এখানে সিম্পলি যেহেতু এই দুইটা এবং এইটা একই সাথে আছে, তাহলে আর প্লাস আর রুট টু, আর প্লাস আর রুট টু, তাহলে আর কমন নিলে আমার কি আসবে, রুট টু প্লাস ওয়ান। এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি আসতেছে, আর ইন্টু রুট টু প্লাস ওয়ান। এই পরিমাণ ভেক্টর হচ্ছে, মানে এটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, তিনটা রেজাল্টেন্ট ভেক্টর এই কোয়েশ্চেনে। তাহলে এগুলো কিভাবে ক্রিয়াশীল থাকবে, দেখো ও এ, ও বি, ও সি তোমাকে বের করতে বলা হয়েছে তিনটার রেজাল্টেন্ট, তাহলে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর। সো এইটার কি রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট বের করতে বলা হয়েছে। সো তুমি তো বের করতে পারছো, সো এভাবে বের করবো, রেজাল্টেন্টের মান বের করতে বলা হয়েছে, দ্যাটস ইট। সো কি করছি, প্রথমে করেছি আমরা ও এ প্লাস ও সি করে দিলাম। এরপরে এইটা তো লব্ধি, এইটার সাথে আমি ও বি যোগ করে দিছি। কেন? কারণ এইটা এবং ও এ প্লাস ও সি এবং ও বি একই সরলরেখা বরাবর, সো দ্যাটস ওয়াই তাদেরকে যোগ করে দিলাম। তাইলে আমি এটার অ্যান্সার কত পাবো, এটার অ্যান্সার হচ্ছে আসবে আর প্লাস আর রুট টু। তো আমি আর কমন নিলে ওয়ান প্লাস রুট টু অথবা রুট টু প্লাস ওয়ান, যেটাই আসবে ওইটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। সো আমরা আজকে এতটুকু পর্যন্তই ক্লাসগুলো রাখি। পরবর্তীতে আমরা আরো কিছু মানে আমরা আমাদের আরো ভেক্টরের উপাংশ দেখা বাকি আছে এবং একাধিক ভেক্টরের লব্ধি বের করার জিনিসগুলো আমাদের বাকি আছে, ওইগুলা আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে দেখব। আজকে আমাদের 2 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, আজকে আমরা এতটুকু পর্যন্তই ক্লাসটা রাখি।